2014 মোদি ঝড় 2019-এ পরিণত হয়েছে মোদি সুনামিতে। সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 336টি আসন পেয়েছিল। এবার এনডিএর আসন সংখ্যা আরও বেড়ে হল 357। অন্যদিকে বহু পেছনে থাকা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেয়েছে 87টি আসন। এবার বিজেপি একাই 303টি আসন পেয়েছে, কংগ্রেসের আসন 52। গোটা দেশের এই ফলাফলের সঙ্গে পশ্চিমবঙ্গেও উল্লেখযোগ্য ভালো ফল করেছে বিজেপি। মোদি সুনামিতে ভর করে এরাজ্যে তৃণমূলকে প্রায় ধরে ফেলেছে পদ্ম শিবির। 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল জিতেছে 22টিতে, বিজেপি জিতেছে 18টি আসনে। 5 বছরের মধ্যে বিজেপি যেভাবে আসন সংখ্যা 9 গুণ বাড়িয়েছে এবং তৃণমূলের জেতা একাধিক আসনও ছিনিয়ে নিয়েছে, তাতে চমকে গিয়েছেন অনেকেই। 2014 সালের লোকসভা ভোটে এরাজ্যে 34টি আসনে জেতে তৃণমূল, এবার তাদের আসন 12টি কমে হয়েছে 22। গত লোকসভা ভোটে বিজেপি এরাজ্যের মাত্র 2টি আসনে জেতে, সেখানে এবার তাদের আসন সংখ্যা 16টি বেড়ে হয়েছে 18। প্রাপ্ত ভোটের হারের নিরিখেও তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি। লোকসভা ভোটে এরাজ্যে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার 43%, আর বিজেপির প্রাপ্ত ভোটের হার 40%, অর্থাৎ মাত্র 3% কম। 2014-র তুলনায় বিজেপির প্রাপ্ত ভোটের হারের বৃদ্ধিও চমকপ্রদ। 2014 সালে রাজ্যে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল 39%, এবার তাদের প্রাপ্ত ভোটের হার 4% বেড়ে হয়েছে 43%। 2014 সালে এরাজ্যে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল 17%, সেখানে এবার তাদের প্রাপ্ত ভোটের হার প্রায় 23% বেড়ে হয়েছে 40%। লোকসভা ভোটের ফল কাটাছেঁড়া করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার 27টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 15টিতে, তবে শহর ভিত্তিক 10টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে মাত্র 2টিতে। বাকিগুলিতে এগিয়ে রয়েছে তৃণমূল। 12টি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়ে মাত্র 3টিতে, বাকি 9টি আসনে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল। আবার আদিবাসী অধ্যুষিত 2টি লোকসভা কেন্দ্রের 2টিতেই এগিয়ে বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে 2021-এর বিধানসভা ভোটের 2 বছর আগে রাজ্যে লোকসভা ভোটের এই ফল বিজেপির কাছে যতটা উৎসাহব্যঞ্জক, তৃণমূলের কাছে ততটাই উদ্বেগজনক। বিজেপি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, লোকসভা ভোটের পর এবার তাদের টার্গেট বিধানসভা ভোটে তৃণমূলকে উৎখাত করা। আরেকটা স্লোগানও শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, লোকসভায় হাফ, বিধানসভায় সাফ। তাহলে পরবর্তী লক্ষ্য কি 2021-এর বিধানসভা নির্বাচন এই রাজ্যে, নাকি যেরকম মানে তার আগে অনেক নাটকীয় ঘটনা ঘটবে? তার কারণ প্রধানমন্ত্রী নিজে প্রকাশ্যে জনসভা থেকে বলেছেন যে 40 জন তৃণমূলের বিধায়ক যোগাযোগ রাখছেন এবং এই 23 তারিখ ফল ঘোষণার পর তারা আপনার দলে যোগ দেবেন। সেই রকম কিছু নাটকীয় ঘটবে, নাকি একেবারে যেভাবে নির্ধারিত সময় বিধানসভা নির্বাচন সেখানে আপনারা লড়াই করবেন, কোনটা? দেখুন, এই স্লোগানটা আমি শুরু করেছি প্রচারের শেষ সপ্তাহে, আর এটা মানুষের মনকে ছুঁয়েছে। এখন কে জয়েন করবে না করবে, হঠাৎ এসে বললো আমরা বিজেপি জয়েন করবো, এরকম তো হয় না। একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হয়। হ্যাঁ, আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি, বাংলায় পরিবর্তন করতে পারি, লোক বিজেপিকে বিশ্বাস করতে পারেন, এরকম একটা জায়গায় আমরা এসেছি। আর সেই জন্য আমরা ওই এবারে হাফ টার্গেট ছিল, আর 21-এর মধ্যে আমরা সাফ করব বাংলা, এটা ঠিক করেছি। মানুষ এই যে আমাদের যে স্লোগানটা, এটাকে একটু গুরুত্ব দিয়ে ভাবছেন। একদিন বিজেপি কি বললো কি করলো কেউ ভাবতো না, কারণ সেরকম আমাদের পজিশন ছিল না। আজকে আমাদের কথার গুরুত্ব আছে, আমরা করে দেখিয়েছি। পঞ্চায়েতে এত বাধা সত্ত্বেও 7000 সিট জিতেছিলাম আমরা, তার ফলে আমাদের এখনো পর্যন্ত 44 জন কর্মীকে প্রাণ হারাতে হয়েছে। তো এটা রক্ত ঘামের ফলে আমরা এই যে ফল পেয়েছি, সেজন্য যেটা আমরা বলেছি তার পিছনে যুক্তি আছে, কাজ আছে, সেটা আমরা করে দেখাবো। বিশেষজ্ঞদের মতে লোকসভা ভোটের এই ফলকে বিধানসভা ওয়ার্ডে ভাগ করলে যে ছবিটা উঠে আসছে সেটা তৃণমূলের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক। লোকসভা ভোটের ফলকে বিধানসভা ওয়ার্ডে ভাগ করলে দেখা যাচ্ছে রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 121টিতে এগিয়ে বিজেপি। 2016 সালের বিধানসভা ভোটে তৃণমূল 211টি আসনে জেতে। এবারে লোকসভা ভোটের বিধানসভা ওয়ার্ডে ফলে দেখা যাচ্ছে তৃণমূল এগিয়ে রয়েছে মাত্র 164টিতে। 2016 সালের বিধানসভা ভোটে বিজেপি এ রাজ্যের 3টি বিধানসভা আসনে জেতে। লোকসভা ভোটের ফলে নিরিখে তারা এই রাজ্যের 121টি আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে 9টি বিধানসভা কেন্দ্রে। রাজ্যের 294টি বিধানসভার মধ্যে একটিতেও এগিয়ে নেই বামেরা। বিশেষজ্ঞদের দাবি, লোকসভা ভোটের ফল কাটাছেঁড়া করে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের 56টি বিধানসভা আসনের মধ্যে 43টিতে এগিয়ে রয়েছে বিজেপি। আদিবাসী অধ্যুষিত 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 14টিতে। 23-23 না হলেও গোটা রাজ্যে অভাবনীয় ফল করেছে বিজেপি। রাজ্যে 42টির মধ্যে 18টি লোকসভা আসনে জয়ের পাশাপাশি ভোটের হারও অনেকটাই বাড়িয়ে নিয়েছে তারা। লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি তাদের সেই ধরনের কিছু ভোট গিয়েছে, অস্বীকার করা যাবে না। এবারে ভোটটা হয়ে গেল হিন্দু মুসলমান,
তুমি দেখো যেখানে আমি মহিদাপুরে একটা কথা বলি, মহিদাপুরে আমার 1400 লিড, কাশীপুরে আমার 1400 লিড, পাশেই একটা বুথ রয়েছে 600 ভোট যারা হিন্দু ভোটার, আমি 100-500 বিজেপি। সামগ্রিক উন্নয়ন হয়েছে এবং মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামগ্রিক উন্নয়ন করেছে। খারাপ লাগছে, দুঃখ লাগছে, কষ্ট লাগছে। ভোটের ফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে বোলপুর লোকসভায় তৃণমূলের জয়ের ব্যবধান 1 লক্ষের কিছু বেশি, কিন্তু এখানে তৃণমূলকে জিততে হয়েছে পাশের জেলা পূর্ব বর্ধমানের 3টি বিধানসভা আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রামের ওপর ভর করে। কারণ শুধু এই 3টি বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী লিড পেয়েছেন 70,000 ভোটে। বাকি লাভপুর ও নানুর বিধানসভা থেকে তৃণমূল লিড পেলেও তা 5,000-এর মধ্যেই থেকেছে। অন্যদিকে ময়ূরেশ্বর আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এ তো গেল বিধানসভার কথা। এই কেন্দ্রের ভোটের ফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে বোলপুর পুরসভার 19টি ওয়ার্ডের মধ্যে 16টিতেই এগিয়ে বিজেপি। অনুব্রত মণ্ডলের বাড়ি যে ওয়ার্ডে, সেখানেই পিছিয়ে তার দল। রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহের ওয়ার্ডেও এগিয়ে গিয়েছে বিজেপি। একই ফল দেখা গিয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রেও। 80,000-এর বেশি ভোটে এখানে জয়লাভ করেছে তৃণমূল। কিন্তু সিউড়ি, দুবরাজপুর, সাঁইথিয়া এবং রামপুরহাট এই 4টি বিধানসভাতেই এগিয়ে রয়েছে বিজেপি। রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা রামপুরহাটে প্রায় 12,000 ভোটে এগিয়ে বিজেপি। নিজেদের এই ব্যর্থতার জন্য বামেদের দায়ী করেছেন অনুব্রত মণ্ডল। দুটো জেলাতে যেটা আমি দেখছি, সিপিএমের ভোটটা হাওয়া, তা সিপিএমের ভোটটা গেল কোথায়? রামচন্দ্র ডোম যেটা বলছে যে আমার ভোট যায় নাই, তাহলে উনি আগেরবার কত ভোট পেয়েছিলেন ওনাকেই জিজ্ঞেস করুন। তথ্য তো আপনাদের কাছে এবি আনন্দের কাছে আছে, তাহলে এবি আনন্দ তথ্যটা বার করে দেখুন আগেরবার রামচন্দ্র ডোম কত ভোট পেয়েছে, এবারে কত ভোট পেয়েছে। বীরভূম জেলার 6টি পুরসভার সবকটি তৃণমূলের দখলে। বিরোধীদের একজন কাউন্সিলরও নেই। অথচ লোকসভা ভোটের পরিসংখ্যান বলছে 5টি পুর এলাকাতেই পিছিয়ে পড়েছে তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার লোকসভা ভোটের ফলের সঙ্গে এ রাজ্যের বিধানসভা উপনির্বাচনের যে ফল বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে 8টি কেন্দ্রের মধ্যে 4টিতেই জিতেছে বিজেপি। লোকসভা ভোটের ফলে রাজ্যে একাধিক নক্ষত্র পতনও ঘটেছে। তার মধ্যে অন্যতম বর্ষিয়ান রাজনীতিক ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের কাছে 1,74,333 ভোটে হেরেছেন তিনি, যদিও নিজের হারের জন্য তিনি দায়ী করেছেন সিপিএমকে। সিপিএম দেখো 1 নম্বরে আছে, 1 লাখ ভোট পেয়েছে। সিপিএমের দাঁড়িয়েছে কে? তাদের ন্যাশনাল লেভেলের একটা লিডার অমিয় পাত্র, তিনি গত বছর তালডাংরা থেকে এমএলএ দাঁড়িয়েছিলেন। কলকাতা থেকে একজন আমাদের সহকর্মী গিয়ে জিতল, উনি 73,000 ভোট পেয়ে হেরে গেলেন। তাহলে যে লোকটা একটা কনস্টিটিউন্সিতে 73,000 পায়, হেরে যাক আর জিতুক যাই হোক, তাহলে 7টা কনস্টিটিউন্সিতে সে 1 লাখ ভোট পেলে কী করে? যেখানে মুনমুন সেনের চেয়েও আমি এবার বেশি ভোট পেয়েছি, মুনমুন সেনের চেয়েও বেশি ভোট পেয়ে আমি 1 লাখের বেশি ভোটে হেরেছি। অর্থাৎ সিপিএম যেখানে যেখানে খেলাধুলো করেছে আর্থিক অনুদান সহ, অথবা কংগ্রেসেরটা বিনা পয়সায়, কারণ ওটা ইনভেস্ট করা যাতে এমএলএ ইলেকশনের সময় ওরা জোটটা করতে পারে। এটা আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, পরে মিলিয়ে নেবে। প্রশ্ন হলো গিয়ে এরম ধরনের নিম্নমানের রাজনীতিটা প্রকাশ্যে আসা উচিত। সিপিএম অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে যেভাবে তারা আমাদের উপরে অত্যাচার করেছেন। উনি প্রবীণ রাজনীতিবিদ, ওনার জানা উচিত যে পঞ্চায়েত নির্বাচনে আমার বাড়ি ভাঙচুর করা হয়েছিল। আমাদের বহু কমরেড শারীরিকভাবে নিগৃহীত হয়েছে। এই অত্যাচারের ফলেই আমাদের লোকেদের কাছে দুটো অপশন ছিল, এবং মানুষ এটা মনে করেছেন যে তৃণমূলের অত্যাচার থেকে যদি আমাকে বাঁচতে হয়, আপাতত একটা ইলেকশন আমাকে বিজেপির সঙ্গে যেতে হবে। অবান্তর কথা, আমরা এভাবে ফান্ড তুলি না। জনগণ বিন্দু বিন্দু আমাদের তহবিলে কন্ট্রিবিউট করেন, তা দিয়েই আমাদের গরিবের মতো পার্টি চলে। উনি একেবারেই মাথাটা ওনার কাজ করছে না। গতবার এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ে জিতেছিলেন মুনমুন সেন। এবার তিনিও আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র কাছে 1,97,637 ভোটে হেরেছেন। 8এর দশকে চৌধুরী ফার্মাসিউটিক্যালস নামে ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল সুব্রত মুখোপাধ্যায় ও মুনমুন সেনকে। এবারের লোকসভা ভোটে হারলেন তারা দুজনেই।
दीदी क्या लगता है अभी? आपको जो लगता है मेरा भी वही लगता है। बहुत दुख हो रहा है। क्या हो रहा है? दुख क्यों? दुख क्योंकि काउंटिंग अच्छा नहीं जा रहा है। ওকে নমো আসানসোলে এটা কেন হলো মনে হলো আপনার? তুমি আমাকে বলো, আমার তো ধারণার বাইরে। কিছু চাচুজি গেলাম বাড়ি বাড়ি গেলাম, থাকবার হাসবার কোনো আর কারণ পেলাম না। ভালো থাকবেন। বুঝতে পেরেছেন আপনি? ভালো থাকবেন, দেখি বিকেলবেলা আসছি। আসানসোলের লোক যদি এসব চায় তাহলে ভালো হলো। সবটাই তো লোকের উপরে ডিপেন্ড করে। কি মনে হচ্ছে এখন? এখন আপনি আর আসছেন না, কি মনে হচ্ছে কিসের জন্য এরকম বিপর্যয় হলো? আপনি তো মানে যথেষ্ট মানুষের সঙ্গে মিশেছিলেন। লোকে যা চায় তাই হয়। আমি ওদের দেখে ভেবেছিলাম আমি, বাট এখনো শেষ হয়নি। তোমরা যাও না তো আমার কোনো এই সমস্যা এরকম যে ঘটনা, এখান থেকে যাও, এখান ইন্টারভিউ দেবো না, ময়না টেনে নিয়ে যাও ওনাকে। কি মনে হচ্ছে কি মনে হচ্ছে? আমার সাথে কথা বলো না। এখন কেউ কথা বলে না আমার সাথে। কালকে শুরু করবো, যাও এখান থেকে। লোকসভা ভোটের ফলাফলের পর শনিবার তৃণমূলের জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে জয়ী ও পরাজিত সমস্ত প্রার্থীদের ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন তৃণমূলের জেলা সভাপতিরা এবং দলের শীর্ষ নেতৃত্ব। লোকসভার ফল নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হবে। অন্যদিকে রাজ্যে লোকসভা ভোটের ফলে উদ্বুদ্ধ রাজ্য বিজেপি সভাপতির দাবি, কলকাতায় বিজেপির বিজয় মিছিলে থাকতে চেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। স্বাভাবিক উচ্ছ্বাস নিজের নিজের এলাকায় তারা করবেন, আর কার্যকর্তারা পরিশ্রম করে সফল হয়েছেন, তাদের আনন্দিত আমি ব্যাঘাত করতে পারি না। অবশ্যই তাদের অধিকার আছে, তারা নিশ্চয়ই সব মানুষকে নিয়ে আনন্দ করবেন। কলকাতায় কোনো সেন্ট্রালি এরকম কিছু উৎসব হবে? আপাতত আমি ফিরি কলকাতায়, সবাই বাইরে বাইরে আছেন, খুব পরিশ্রম হয়েছে। মাননীয় অমিত শাহ নিজে বলে গেছেন তিনি বিজয় মিছিলে আসবেন, তো তার সঙ্গেও কথা বলতে হবে। অন্যদিকে তৃণমূল বিজেপি লড়াইয়ের মধ্যে বাম কংগ্রেসের ফল হয়েছে আরও শোচনীয়। রাজ্যের 42টি আসনের মধ্যে 40টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। একমাত্র যাদবপুর আসনে বাম প্রার্থী বিকাশ ভট্টাচার্যের জামানত রক্ষা হয়েছে। বাকি 39টি আসনেই বাম প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। কংগ্রেসের আসন সংখ্যাও 4 থেকে কমে হয়েছে 2। একদিকে যখন বিভিন্ন শিবিরে ফল নিয়ে কাটাছেঁড়া চলছে, তখন জয়ী প্রার্থীরা তাদের 5 বছরের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। মেদিনীপুর লোকসভা আসন থেকে এবার জিতেছেন বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 2016 সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর কেন্দ্রে হারিয়েছিলেন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী জ্ঞান সিংহ সোহনপালকে। এবার লোকসভা ভোটে হারালেন আর এক হেভিওয়েট তথা মেদিনীপুরেরই ভূমিপুত্র এবং প্রায় 4 দশক ধরে সবংয়ের বিধায়ক থাকা মানস ভূঁইয়াকে। দলের রাজ্য সভাপতি বিধায়কের পর এবার সংসদে যাওয়ার পালা। সেই মতোই পরিকল্পনা সাজাচ্ছেন দিলীপ ঘোষ। মানুষের প্রত্যাশা বাড়লে আমাদের দায়িত্বও বাড়ে, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হয়েছে লেভেলটা চেঞ্জ হয়েছে, মেটেরিয়ালটা একই আছে, এটা লোক বুঝতে পারছে। দিলীপ ঘোষই আছে, দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ রাস্তায় আছে। পার্টির কাছে এটা, আমাদের কাছে একটা মিশন। সারা দেশ পাল্টেছি, বাংলাকে পাল্টাবো, তবে শ্যামাপ্রসাদ আত্মার শান্তি পাবে। একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতা আসন কলকাতা দক্ষিণ থেকে এবার জিতেছেন তৃণমূল প্রার্থী মালা রায়। দীর্ঘদিন কাউন্সিলর হওয়ার সুবাদে মানুষের সঙ্গে যোগাযোগ আছেই। এবার তিনি লোকসভার সাংসদ, দায়িত্ব আরও বেশি। সেই মতোই নিজের পরিকল্পনা সাজাচ্ছেন মালা রায়। এখানে যেখানে প্রচার করেছে কিছু কিছু মানুষের কথা শুনেছি এবং সেটা পূরণ করার জন্য আমরা কথাও দিয়েছি তাদের। সেইগুলো আমরা প্রায়োরিটি বেসিসে ভাববো এবং সবথেকে বড় কথা, আমি মানুষের কাছে যাব। মানুষ যেটা বলবেন যে এটা করা দরকার, সেটাই মনে হয় করা উচিত সবারই। নিজের ওয়ার্ডও যখন আমি নতুন প্রতিনিধি ছিলাম, সব মানুষকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু চেষ্টা করেছিলাম তাদের কি জিজ্ঞাসা, তাদের কি চাহিদা, তাদের কি সমস্যা, এটা জেনে নিয়ে কাজ শুরু করেছিলাম সেই 95 সালে। এবারও চেষ্টা করব নতুন সাংসদ হিসেবে। আর দল যেভাবে পরিচালনা করবেন সেই দলের নির্দেশ মেনেই আমি করব। দেখব যে বিজেপি সরকার মানুষের জন্য কোনো কাজ করছে না মানুষের পরিপন্থী কোনো কাজ করছে। যদি সেটা হয় তাহলে প্রতিবাদ হবে।
অধীর চৌধুরীর লোকসভা আসন বহরমপুর ছিনিয়ে নিতে এবার কার্যত মরিয়া ছিল তৃণমূল। বহরমপুরে গিয়ে অধীর চৌধুরীর বিরুদ্ধে আরএসএস এর মদত নেওয়ার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন বহু বুথে এজেন্ট দেওয়া যায়নি বলে অভিযোগ কংগ্রেসের, কিন্তু এত কিছুর পরেও বহরমপুর সেই অধীরেই আস্থা রেখেছে। তৃণমূল প্রার্থী তথা নিজের একদা ঘনিষ্ঠ অপূর্ব সরকারকে এই লোকসভা কেন্দ্রে ৮০,০০০-এর কিছু বেশি ভোটে হারিয়েছেন অধীর। 268টা শুধু আমার লোকসভায় 268টা বুথের আমি 17C ফর্ম পাইনি, মানে সেখানটায় এজেন্ট আমার ছিল না, সেখানটায় নিঃশব্দে ছাপ্পা হয়ে গেল। 3.25 লাখ ভোটের উপরে কোনো কন্ট্রোল থাকলো না আমার। এইরকম একটা বাতাবরণের মধ্যে কিন্তু মুর্শিদাবাদ জেলা নির্বাচন হয়েছে, তা সত্ত্বেও আমরা বহরমপুর দখল করেছি। 1999 থেকে টানা সাংসদ, দীর্ঘদিনের অভিজ্ঞতা তা কাজে লাগিয়ে আগামী 5 বছর কাজ করতে চান অধীর। আমাদের মিউনিসিপ্যালিটি নেই, আমাদের রাজ্য সরকার নেই, কী করে নতুন করে সাজাবো? ইচ্ছা অনেক কিছু আছে, সেগুলোর প্রপোজাল দিতে পারি, দিল্লিতে তার প্রস্তাব দিতে পারি, কিন্তু যা কিছু হবে সে তো রাজ্যের মাধ্যমে হবে, সে তো স্থানীয় প্রশাসনের মাধ্যমে হবে। আর এখানকার ডিএম সে তো আমার এমপির টাকা খরচা করতে দেয় না। আমি যে এমপি 5 কোটি টাকা পাই, সেটাও যাতে না খরচা হয় তার জন্য তার দিন রাতের ব্যস্ততা শেষ নাই। তো কোন দিকে যাব? আমার অনেক টাকা খরচা করতে পারিনি গত লোকসভায়, আমি সেগুলো পড়ে আছে। এগুলো নন ল্যাপসেবল ফান্ড, খরচ করা যায় না, এগুলো মানে ট্রান্সফার হয় না, তাই আমার কাছে আছে। সেগুলো দিয়ে চেষ্টা করব, আমার কাছে যা সামান্য অর্থ আছে, কিন্তু সেখানে তো এখানকার ডিএম করতে দেবে না, দিদি রাগ করবে। তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় এবারও দমদম কেন্দ্র থেকে জিতেছেন। 2009 সাল থেকে এই কেন্দ্রের সাংসদ তিনি, এই নিয়ে তৃতীয়বার জিতলেন। এবার বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যকে তিনি 53,002 ভোটে হারিয়েছেন। সংসদে বিভিন্ন ইস্যুতে বারবারই সরব হতে দেখা গিয়েছে সৌগত রায়কে। আগামী দিনেও একাধিক পরিকল্পনা রয়েছে তার। যেরকমভাবে যেতুম, সব প্রোগ্রামে যেতুম, সেইরকমই করব। এখন তো আমাদের সরকার হলো না, এলাকার উন্নয়নের কাজগুলোর সাথে জড়িত হব এবং জড়িত থাকব। আমার প্র্যাকটিক্যালি 2014 থেকে অবস্থান কোনো পরিবর্তন হচ্ছে না। তার কারণ তখনও কেন্দ্রে বিজেপি সরকার হয়েছিল, আমরা বিরোধী দলে ছিলাম, রাজ্যে আমাদের সরকার ছিল, এবারও তো তাই হয়েছে। তো কাজের প্যাটার্ন একই থাকবে। যেমন পানিহাটিতে একটা ড্রেনেজ প্রকল্প হচ্ছে খুব বড়, ঘোলা থেকে সাজিরহাট পর্যন্ত। পানিহাটিতে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট হচ্ছে। উত্তর দমদমে একটা ওয়াটার সাপ্লাইয়ের এক্সটেনশন হচ্ছে। এই কাজগুলো ফলো আপ করবো, কতটা এগোয় দেখবো, আর নতুন কি ধরা যায়। কিন্তু সেন্টারে তো রইল না, স্টেট গভর্নমেন্টের মাধ্যমে যা করা যায় তাই করব। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে এবারও জিতে এসেছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। রূপলী পর্দার এই নায়ককে গতবার রাজনীতির ময়দানে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল কেন্দ্র থেকেই জেতেন তিনি। এবারও ঘাটালে দেবকেই প্রার্থী করে তৃণমূল। দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষকে। তবে তাকে 1,07,973 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন দেব। দ্বিতীয়বার সাংসদ হয়ে 5 বছরের জন্য পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন দেব। আমার মনে হয় কি এটাকে মানুষের আস্থা, মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, এবারে আজকে রেজাল্টটা চলে এসছে। এবারে এই মার্জিনটাকে ধরে রেখে আরও কীভাবে মার্জিনটা বাড়ানো যায়, আরও কীভাবে মানুষের জন্য কাজ করা যায়, সেটা লক্ষ্য। 2014 মতো এবারও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জিতেছেন সৌমিত্র খাঁ, তবে এবার অন্য দলের হয়ে। এবার লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র খাঁ। এরপরই তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়। হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন সৌমিত্র। আদালত আগাম জামিন মঞ্জুর করলেও সৌমিত্র জেলায় ঢুকতে পারবেন না বলে নির্দেশ জারি করে। সৌমিত্রর হয়ে প্রচার সামলান তার স্ত্রী সুজাতা। শেষমেশ লোকসভা ভোটে জিতেছেন সৌমিত্র খাঁ। দল বদলেছে, তবে সাংসদ হিসাবে পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়েই ভবিষ্যতের পরিকল্পনা করছেন তিনি। আমি তো প্রথমেই বলেছি, এটা আমার কাছে একটা কর্তব্য যে আমি এখনো যেতে পারছি না, যেভাবে আমাকে তা সত্ত্বেও জিতিয়েছেন। আমাদের ভারতীয় জনতা পার্টি যেভাবে অন্যান্য রাজ্যে শান্তি শৃঙ্খলা রাখে, দাদার সাথে ভাইয়ের সম্পর্ক, পাড়ার সঙ্গে সকল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক আমরা ফিরিয়ে আনতে চাই। যেভাবে জাতির সঙ্গে জাতির বিভেদ এই তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, সেটাকে আমরা খোঁজাতে চাই। আমরা চাই ভালোবাসা, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবার জিতেছেন তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী মিমি চক্রবর্তী। 1984 সালে এই লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার লড়াই করে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েটকে হারান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই যাদবপুর কেন্দ্র থেকেই জিতে সংসদে যাচ্ছেন মিমি চক্রবর্তী।
প্রচারে বহু প্রতিশ্রুতি দিয়েছেন, এবার সেসব পূরণ করার পালা। কিভাবে তার পরিকল্পনা করছেন? দেখুন, আমি সবসময় একটা কথাই বলেছি যে মে দ্য বেস্ট পারসন উইন। আর আমার মনে হয় জনতা সবচেয়ে বড় ভগবান, সেটা ডিসাইড করে দিয়েছে। আর আমি এই কথাটাই বলবো যে যেভাবে সবাই আমায় সাপোর্ট করেছে, যেভাবে সবাই আমার পাশে ছিল, আমি I will not let any of my voters down. I will work for them and definitely do. I can pledge with every vote that I have got that যারা আমাকে বিশ্বাস করে এই রেকর্ড মার্জিনটা দিয়েছে তাদেরকে I will never let down. অ্যান্ড আমি দিদি আমাকে যে জায়গাটা দিয়েছিল, দিদি আমাকে যাদবপুরের মতো একটা হেভি কনস্টিটুয়েন্সি দিয়েছে, সেটার মর্যাদা যে মানুষে রেখেছে আমার জন্যে, তার জন্য আমি সবার কাছে খুব কৃতজ্ঞ। কেন্দ্র বদলালেও জয়ের ধারা পাল্টায়নি বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়ার। গতবার জিতেছিলেন দার্জিলিং থেকে, এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে জিতেছেন এই বিজেপি প্রার্থী। পাহাড়ে অশান্তির সময় দীর্ঘদিন তাকে সেখানে দেখা যায়নি বলে অভিযোগ ওঠে। এবার বর্ধমান দুর্গাপুরের জন্য অবশ্য একাধিক পরিকল্পনা রয়েছে তার। হারতে তো যায়নি, সময় কম হোক আর বেশি হোক, মানুষকে কিভাবে চোখে মুখে ভালোবাসতে হয় সেটা জানি, আর মানুষের কাছে কিভাবে পৌঁছাতে হয় আর মানুষকে কিভাবে কাছে করে নিতে হবে সেটাও জানি। আর জানি বলে আমি অত কম সময়ে পুরো কনস্টিটুয়েন্সিটা একবার ঘুরে নিয়েছি, রাদার দুবার ঘুরে নিয়েছি। গণতন্ত্র দিন দুপুরে হত্যা হচ্ছে, সেটা এক কষ্ট ছিল তাদের। তো তারা একটা এমন পার্টি খুঁজছিল যে পার্টি তাদেরকে এই সন্ত্রাস থেকে মুক্তি পাইয়ে দেবে। তার মধ্যে বিজেপির মধ্যে তাদের একটা আশার আলো এলো। নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মহুয়া মৈত্রকে এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীকে হতাশ করেননি মহুয়া, দিনরাত এক করে প্রচার করেন তিনি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয় ছিনিয়ে এনেছেন মহুয়া। এতদিন বিধানসভার সদস্য ছিলেন, এবার লোকসভার। সেই মতোই কর্মসূচি ও পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রাক্তন গোলকিপারের জালে বল জড়িয়ে ভোটের ময়দানে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। কি পরিকল্পনা আগামী দিনে সাংসদের, জেনে নেব। করিমপুর আমার বাড়ি রয়েছে, আমি সেটা ছাড়বো না। তাই আমি যখন 73 বিধানসভা বা ওই দিকটা যাবো, পলাশিপাড়া যাব, আমি করিমপুর বাড়ি থেকেই করব। তাই করিমপুর ব্লকের 4টে পঞ্চায়েত তো কৃষ্ণনগর লোকসভার মধ্যে পড়ে। তো হ্যাঁ, নিশ্চয়ই অন্য কেউ ওখানে নির্বাচিত হবে, কিন্তু ওটার সাথে যোগাযোগ আমার একদমই কমবে না। পরিকল্পনা দেখুন, আমি 3টে ভাগে ভাগ করেছি। আমার একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি আর 82টা পঞ্চায়েত। মিউনিসিপ্যালিটির কাজটা আলাদা, যে কাজ মিউনিসিপ্যালিটিতে খুব ইম্পর্টেন্ট। এখানে একটা সলিড ওয়েস্টের বিশাল প্রবলেম, যেখানে যাচ্ছেন প্লাস্টিক, নোংরা, প্রত্যেকটা পুকুর, প্রত্যেকটা জলাশয়ের ওপর আপনি দেখছেন আবর্জনা, জঞ্জাল রয়েছে, নিকাশি ব্যবস্থা একদম চোখ হয়ে যাচ্ছে। প্রথম জিনিস যেটা, সেটা প্লাস্টিক ফ্রি করা। কলকাতা শহরে যেরকম 2-3 বার পরিষ্কার হচ্ছে সলিড ওয়েস্ট ডিসপোজাল, সেটা এখানে করা। মানুষকে সচেতন করা যে ওরা বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িটা পরিষ্কার রাখলাম, আর বাইরে গিয়ে সব কিছু ফেললাম, জঞ্জাল রাস্তায় ফেললাম, আর সেটা সরকার পরিষ্কার করবে, এই মাইন্ডসেট থেকে বেরোনোর। প্রত্যেকটা জলাশয়কে বিউটিফাই করে পরিষ্কার করার, সলিড ওয়েস্ট ডিসপোজাল। সেকেন্ড, এখানে যে জনজঞ্জাট আপনার প্রত্যেকটা রাস্তায়, সেগুলোকে একটু একটা সিস্টেমের মধ্যে আনা। তৃণমূল ও বিজেপির টক্করের মধ্যে যে দুটি আসনে কংগ্রেস এবার আধিপত্য টিকিয়ে রাখতে পেরেছে, তার মধ্যে রয়েছে মালদা দক্ষিণ আসনটিও। এখানে এবারও জয়ী হয়েছেন গনি পরিবারের সদস্য আবু হাসেম খান চৌধুরী। 8,000-এর বেশি ভোটে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে হারিয়েছেন তিনি। মালদার সঙ্গে নারীর টান, মানুষের সঙ্গে আত্মীয়ের মতো সম্পর্ক। 5 বছর তাদের জন্যই কাজ করতে চান আবু হাসেম খান চৌধুরী। আমরা 5 কোটি টাকা করে পাই এমপিরা, টাকা আমরা ডিস্ট্রিবিউট করি 7টা ব্লকে, এবং খাবার জলে খুব অসুবিধা আমাদের, পানীয় জল, তার সেটা আমার মনে আছে। আমি দিকে চেষ্টা করতে হবে পানীয় জলের টাকা আমাদের পাঠাবে বেশি করে।
মালদা উত্তর কেন্দ্রটি অবশ্য এবার হাতছাড়া হয়েছে কংগ্রেসের। গতবার এই কেন্দ্র থেকে জেতেন কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। এবার লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়ে ঘাসফুলের প্রার্থী হন মৌসম। অন্যদিকে বিজেপি প্রার্থী করে সিপিএম ছেড়ে আসা হবিবপুরের বিধায়ক খগেন মুর্মুকে। শেষমেশ লোকসভা ভোটে জয়ী হয়েছেন তিনি। বিধায়ক হিসাবে কাজের অভিজ্ঞতাকেই আগামী 5 বছর কাজে লাগাতে চান খগেন মুর্মু। করতে চান একাধিক উন্নয়নমূলক কাজ। মানুষ যা এখানে সমস্যা যা উপলব্ধি করছেন, বিশেষ করে আমাদের ভাঙন সমস্যা, এখানকার তার ভাঙন তার প্রতিরোধ করা এবং এই এলাকার মানুষের যে বিশেষ করে আমাদের পুনর্বাসনের সমস্যা, ভাঙন নদী ভাঙন এলাকার মানুষের সীমান্ত সমস্যা, স্বাস্থ্য তার চিকিৎসার জন্য, স্বাস্থ্য পরিষেবার জন্য যে একটা প্রতিষ্ঠানের খুব প্রয়োজন, যেটা আমি ফিল করছি এখানে এইমস একটা হওয়া দরকার, রাস্তাঘাট, পানীয় জল, তাছাড়া যে ট্রেনের যে যোগাযোগ এটাকে আরও দ্রুত করানো এবং ট্রেন যোগাযোগটাকে আরও এই এলাকার মানুষের জন্য তার যে পরিষেবা তা পৌঁছে দেওয়া, এইসব বিষয়গুলো আমার নজরে পড়েছে। এই ক্ষেত্রে আমি একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব, সে দায়িত্ব আমি পালন করব। অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের 2টি আসনেই এবার জিতেছে তৃণমূল। বীরভূম লোকসভা আসনটি ধরে রেখেছেন এই কেন্দ্রের দুবারের সাংসদ শতাব্দী রায়। 2009 থেকে এই কেন্দ্রের সাংসদ তিনি। লালমাটির জেলা ও এখানকার মানুষের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। আগামী 5 বছর তাদের জন্য একাধিক কাজের পরিকল্পনা রয়েছে। এখন থেকেই সেই সব নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন শতাব্দী। আমার যেটা মনে হয় যে আমার কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক বড় বড় ব্রিজ রয়েছে, যেগুলো চাহিদা রয়েছে, যেগুলো প্রয়োজন আছে, যেগুলো আমার ক্ষমতার মধ্যে নেই। মানে এমপি ল্যাডের 25 কোটি টাকা 5 বছর দিলেও কিন্তু ওই ব্রিজটা হবে না। সুতরাং সেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সেটা আইদার সেন্ট্রাল থেকে বা কোনো মিনিস্ট্রি থেকে আনতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা খুব আছে জল। কখনো ভোটের সময়ও বলেছি, যারা আমাকে বলেছে জল না দিলে ভোট দেবো না, দিও না, কিন্তু জেনে রাখো যে ভোটটা কিন্তু ভোটের আগে কিন্তু পারবো না এবং ভোটের পরেও আমি চেষ্টা করব, মানে এটা কিন্তু হ্যাঁ নয়। তো সেই জন্যে এইগুলো কিন্তু রয়েছে সমস্যা, যেটা আমার ধারণা যে বড় মাত্রায় করতে হবে। সেটা এমপি ল্যাডের ক্ষমতায় নয়, এমপির রিকোয়েস্টের ক্ষমতার মধ্যে দিয়ে হতে হবে। আসানসোলে এবারও বাজিমাত করেছেন বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। গতবার এই কেন্দ্র থেকে প্রথমবার জেতেন তিনি। এবার এই কেন্দ্রে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মুনমুন সেনকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু তাকে হারিয়ে ফের জয়ী হয়েছেন বাবুল। আগেরবার মোদী সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন, সেই সঙ্গে আসানসোলের জন্যও কিছু কাজ করেছেন। 5 বছরে আরও কাজের পরিকল্পনা রয়েছে। প্রচুর ব্যাপার আছে যেগুলো আগেরবারের কাজ এরা করতে দেয়নি, সব আটকে আছে। যেমন ব্রিজের টাকা এসে যাওয়ার পর ব্রিজ অ্যান্ড রুফের সমস্ত মালপত্র, মেশিনারি সব, এত জিটি রোডের ওপর ইম্পর্টেন্ট ব্রিজ, সেটা মানে করতে না পেরে মানে উচ্ছেদ ছড়ায়নি বলে পুনর্বাসন করেনি জলে, যার ফলে ব্রিজ অ্যান্ড রুফকে নিজেদের মেশিনারি ফেরত নিয়ে যেতে হয়েছিল, অপেক্ষা করতে করতে প্রত্যেকদিন খরচা হচ্ছিল বলে। তো সেটা ভোটের আগে করতে দেবে না আমি ভেবেছিলাম, জানতাম, তাই হয়েছিল। তো আমরা এগুলো নিয়ে আন্দোলনে নামবো, ইমিডিয়েটলি খালি করুক, কারণ ওদেরকে ইউটিলিটি শিফটিংয়েরও টাকা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমি খুব বিনীতভাবে বলবো, যে এসডিও, বিডিও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার, এরা তৃণমূলের দলদাস হয়ে কাজ করা বন্ধ করতে হবে। হাওয়াটা যে বদলাচ্ছে সেটা ওদের বুঝতে হবে। তৃণমূলের সেলিব্রিটি প্রার্থীদের মধ্যে এবার অন্যতম ছিলেন বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। এবারই প্রথম লোকসভা ভোটে প্রার্থী হন তিনি। বসিরহাট কেন্দ্র থেকে 3.5 লক্ষ ভোটে জিতেছেন নুসরাত। এবার উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়তে চান নুসরাত। প্রথমতই আমি বলবো যে আমি আমার বসিরহাটের মানুষজনের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে এত বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছে, এবং বয়সে যারা বড় রয়েছে বসিরহাটে তাদের সাথে তো আমি পার্সোনালি ইন্টারাক্ট করেছি, তারা আমাকে খুব আশীর্বাদ করেছে, তাদের অনেক বিশ্বাস আমার উপর। আমার মানুষজনের ওখানে কি সমস্যা এবং তাদের যে রিকোয়ারমেন্ট বা তাদের যে চাহিদা, সেটাকে নিয়ে আগে আমি লিস্টিং করব। যদি সমস্যার কথা বলেন তাহলে একটু জ্বরের সমস্যা অবশ্য রয়েছে বসিরহাটে, সেটা কিন্তু অলরেডি আমাদের পার্টির নেতৃত্বগণরা সবাই তারা ব্যবস্থা করছেন এবং খুব শীঘ্রই কিন্তু গ্রামে গ্রামে পরিষ্কার জল পৌঁছে যাবে, প্ল্যানস রয়েছে। এবং এখন যেটা হবে সেটা হচ্ছে সে প্ল্যানে আমিও সামিল হয়ে গেলাম, এবার আমরা একসঙ্গে সেই প্ল্যানটাকে এবার এক্সিকিউট করে লোকজনের বাড়ি বাড়িতে পরিষ্কার জল পৌঁছে দেবো।
এবারের লোকসভা ভোটে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে সকলের নজর ছিল ব্যারাকপুরের দিকে। এখানে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সঙ্গে লড়াই ছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন সিংহের। দুবারের সাংসদ দীনেশ ত্রিবেদীকে 14,857 ভোটে হারিয়ে জিতেছেন অর্জুন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়ায় দীর্ঘদিন তৃণমূল বিধায়ক ছিলেন অর্জুন, ফলে মানুষের সঙ্গে যোগাযোগ আছেই, তাকে কাজে লাগিয়েই এগোতে চান অর্জুন। আমাদের এলাকা খুব সমস্যা আছে, ইন্ডাস্ট্রিগুলো একদম সর্বনাশ হয়ে গেছে। এডুকেশন একটা হব যাতে হয়, যাতে আমাদের নতুন জেনারেশন নতুনভাবে চিন্তাভাবনা করে, এই ব্যাপারটা নিয়ে এগোবার ইচ্ছা আছে। রোজগার সমস্যাটা মিটবে তখনই যখন ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকারকে বসে ঠিক করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা ভুল আছে। আজকে জুট মিলকে এখনও ইন্ডাস্ট্রিতে রাখা যায়নি, সেটা লেবার ডিপার্টমেন্ট দেখে। এটা হাউ ক্যান পসিবল টু ডেভেলপ দ্য ইন্ডাস্ট্রি, এটা সম্ভব না। এবার আমাকে মোদিজিকে আমি এই জন্যে আমার লোকসভাতে যখন এসছিলেন ভাটপাড়ায়, শ্রীরামপুরেও উনি এসছিলেন, তখন আমরা ওনাকে বলেছিলাম কি জুট মিলের এই সমস্যাগুলো ওনাকে মেটাতে হবে। বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল বিজেপির লড়াই এবার পৌঁছে গিয়েছে ঠাকুরবাড়ির অন্দরে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি দেবীর বড় ছেলের স্ত্রী মমতা বালা ঠাকুর, আর বিজেপি প্রার্থী করে বীণাপানি দেবীর ছোট ছেলের পুত্র শান্তনু ঠাকুরকে। ভোটের লড়াইয়ে জেঠিমা তথা বিদায়ী তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির শান্তনু। এবার কাজের পালা। বিধানসভা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, মণ্ডল ভিত্তিক, বুথ ভিত্তিক অনেক সমস্যা, পার্সোনালি সমস্যা আছে। যখন যেটা সামনে আসবে সেটা করতে হবে। তো যেমন বিশ্ববিদ্যালয় একটা প্রতিশ্রুতি শুধু দিয়েছেন, আমি তো দেখেছি যে বাংলার বুকে খালি শিলান্যাস হয়ে চলেছে, মাটি কমে যাচ্ছে শিলান্যাসের জন্য, কিন্তু কাজ হচ্ছে না। তো যে শিলান্যাসগুলো পড়ে আছে সেগুলো তো করতে হবে কেউ না কারো, কারণ তাদের তো ডিমান্ড তো আর পার্টির নয় বা রাজনীতিবিদদের নয়, ডিমান্ড তো সর্বসাধারণের, সাধারণ মানুষের। তো সেগুলো শুধু যদি প্রতিশ্রুতি হিসেবে শিলান্যাস হয়ে গেল, তাহলে ওটা শিলান্যাস হয়ে পড়ে থাকলো। ঠিক আছে, তো সেগুলোর দিকে ধ্যান দিতে হবে। হসপিটাল, কলেজ, নদী সংস্কার থেকে শুরু করে মানুষের চাকরি বাকরি বিভিন্ন কিছু আছে, সবই দেখার বিষয়। কলকাতার হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম কলকাতা উত্তর কেন্দ্রের সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্বে থাকা সুদীপকে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করেছিল সিবিআই। 2017 সালের মে মাসে জামিন পেয়ে ফের সক্রিয় রাজনীতিতে ফেরেন সুদীপ। এবার তার বিরুদ্ধে রাহুল সিনহাকে প্রার্থী করে বিজেপি। যদিও তাকে হারিয়ে জয়ী হয়েছেন সুদীপই, অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে চান তিনি। সামগ্রিকভাবে কলকাতার উন্নয়ন ঘটছে, কোনো সন্দেহ নেই। কলকাতার বস্তি উন্নয়ন থেকে শুরু করে কলকাতা উত্তর, এখন সেদিক থেকে এবারও মানুষ তার প্রমাণ দিয়েছে যে এত জাতি এবং এত ধর্মের মানুষ এখানে বাস করে। সব মিলিয়ে নিজের কনস্টিটিউয়েন্সিতে অগ্রাধিকার বলার ক্ষেত্রে এগুলো করতে হবে। আর আমি গত লোকসভাতে যেটা 5 বছর ধরে চেষ্টা করেছি, আমি তৃণমূল কংগ্রেসের যেহেতু সংসদীয় দলের নেতা, সর্বদলীয় বৈঠক হলেই স্পিকারের সেখানে আমাকে যেতে হয়, এই সরকারকে দিয়ে একটা দিনের জন্য আনএমপ্লয়মেন্ট ইস্যু নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে গত 5 বছরে কোনো বিতর্ক হয়নি। জঙ্গলমহলের সবকটি লোকসভা আসনেই এবার জিতেছেন বিজেপি প্রার্থীরা। এর মধ্যে অন্যতম বাঁকুড়া লোকসভা কেন্দ্র। এখান থেকে জিতেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে জিতেছেন তিনি। চিকিৎসক হিসেবে মানুষের সঙ্গে যোগাযোগ বরাবরের, এবার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান তিনি। প্রথম দিনটাই তো জনগণকে সাথে নিয়ে চলছি, একসঙ্গে চা খাচ্ছি, তাদের সাজেশন নেওয়া, তারা তাদের গ্রামের জন্য, তাদের এলাকার জন্য তারা কি ভাবছেন, এটা প্রথম দিন থেকেই আমার কাছে তাদের সাজেশন, তাদের প্রস্তাব এটা নেওয়া থাকবে। সবথেকে বড় সমস্যা হচ্ছে বাঁকুড়ায় জলের সমস্যা, পানীয় জল, সেচের জল। কাজে এই পানীয় জল আর সেচের জলের ব্যবস্থাটা তো করতে হবে। আর সমস্ত ক্লাবগুলোকে শুধু টাকা দেওয়া আছে, কিন্তু ক্লাবে যে যুবকগুলো আছে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। মানুষের কর্মসংস্থান চাই, জল চাই, এটা প্রাইমারিলি। দ্বারকেশ্বর নদ এবং গন্ধেশ্বরী নদীর সংযোগস্থলে একটা বাঁধ দেওয়া, আর তার সঙ্গে সঙ্গে কংসাবতীর সঙ্গে একটা সংযুক্তিকরণ করা। এই নদীকে যদি সংরক্ষণ করা যায় বাঁকুড়ায়, তাহলে এটা একটা বড় বিষয়। মানুষ তার জল পাবে, সেচের জল পাবে।
বীরভূমের বোলপুর লোকসভা আসনে এবার জিতেছেন অসিত মাল। এই কেন্দ্রে তার লড়াই ছিল বাম প্রার্থী রামচন্দ্র ডোম ও বিজেপির রামপ্রসাদ দাস ও কংগ্রেসের অভিজিৎ সাহার সঙ্গে। তবে শেষমেশ জিতেছেন অসিত মালই। আগামী দিনে মানুষের পাশেই থাকতে চান তিনি। মানুষের সমর্থন পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি, আর উন্নয়নের কাণ্ডারি অনুব্রত মণ্ডলের শক্তিশালী সংগঠন পেয়েছি, যার পরিপ্রেক্ষিতে এখানে কোনো বেগ পেতে হয়নি। কারণ আপনারা দেখেছেন প্রথম রাউন্ড থেকেই আমরা এগিয়ে আছি, শেষ পর্যন্ত এগিয়েছিলাম, অতএব এখানে কোনো বেগ পেতে হয়নি। এই বোলপুর থেকে আপনি দিল্লি যাচ্ছেন, এলাকায় উন্নয়নমূলক কাজ করার জন্য কিছু ভেবেছেন আলাদা? সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন চলছে। বীরভূম জেলা সহ মঙ্গলকোট, আউসগ্রাম, কেতুগ্রামে রাজ্য সরকারের টাকার কাজ চলছে, এমএলএদের কাজ চলছে, এমপির কাজ চলছে, ত্রিস্তর পঞ্চায়েতের কাজ চলছে, পৌরসভার কাজ চলছে। সেই সঙ্গে সঙ্গে আরেকটু যুক্ত হলো এমপি, সাংসদ। আমার যে উন্নয়নের টাকা আমি সম্পূর্ণভাবে মানুষের সঙ্গে কথা বলে, আমাদের দলের সঙ্গে কথা বলে যেখানে যতটুকু সম্ভব হবে সেখানে পৌঁছে দেব। মানুষের বিপদে থাকব, মানুষের লড়াইয়ে থাকব, এই লড়াই চলতেই থাকবে। হুগলি লোকসভা কেন্দ্রে জিতেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে লকেটের প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের দুবারের সাংসদ রত্না দে নাগ, কিন্তু লড়াইয়ে তাকে হারিয়ে দিয়েছেন লকেট। এবার দেরি না করে কাজে নেমে পড়তে চান লকেট। সন্ত্রাস করে মানুষের খুনের রাজনীতি দিয়ে ভোট করানোর চেষ্টা করেছে, তো সন্ত্রাসকে আগে মুক্ত করতে হবে। সন্ত্রাস মুক্ত বাংলা চাই। সন্ত্রাস মুক্ত বাংলা করলে তবেই শিল্প আসবে, তবেই কৃষি আসবে, তবেই মহিলাদের সুরক্ষা হবে। সন্ত্রাস মুক্ত বাংলা করতে গেলে বেকারদের চাকরি দিতে হবে। সিঙ্গুর তো মানে ঐতিহাসিক, মানে বদল চাই বলে বদলা নিয়ে ফেলেছেন উনি। 2011-তে বদল বলে সিঙ্গুরের চাষিদেরকে ইউজ করে মুখ্যমন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন, নেতামন্ত্রী হয়েছেন। চাষিরা চাষিদের জায়গায় থেকে গেছেন, চোখের জল ফেলেছে, কেউ মারা গেছে। এখন যেসব চাষিদের সাথে আমি কথা বলেছি তারা বলছে আমরা চাই টাটাকে, আমরা খুব ভুল করেছি। যারা ইচ্ছুক চাষি ছিল, ইনফ্যাক্ট যারা অনিচ্ছুক চাষি পর্যন্ত ছিল, তারা যে জমি চেয়েছিল সেই জমিও এখনো পর্যন্ত পায়নি। এবং জমিতে যারা এগ্রিকালচার যাদের ডেভেলপ করার কথা, সেই এগ্রিকালচারের জন্য উপযুক্ত জমি নয়, এবং তারা পর্যন্ত এখন চাইছে যে তারা শিল্প আসুক। তো আমি চাই এক হাতে শিল্প, এক হাতে কৃষি নিয়ে সিঙ্গুরবাসী এগিয়ে চলুক। টাটা ফিরবে, আমার মনে হয় সিঙ্গুরবাসীর স্বপ্ন সার্থক হবে। হুগলির আরামবাগ কেন্দ্রটি অবশ্য ধরে রেখেছে তৃণমূল। এখানে জিতেছেন তৃণমূলের অপরূপা পোদ্দার। ভবিষ্যতে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দিতে চান তিনি? উন্নয়নের মতোই হবে, এবং আগামী দিনে আমরা স্বাস্থ্য পরিষেবা আরও ভালো করব, যুবকদের জন্য আমরা আরও ভালো পরিকাঠামো নিয়ে আসব, এবং আরামবাগ যেহেতু কৃষি প্রধান এলাকা, কৃষকদের নিয়ে আরও সায়েন্টিফিক ওয়েতে তাদের আগামী দিনগুলোতে আমরা আরও বেশি করে এগ্রিকালচারের দিকে আমরা এমফেসিস করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তারকেশ্বর মন্দির, বিষ্ণুপুর মন্দির, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান এবং বর্ধমানের বোয়াইচণ্ডী মন্দির, এই 4-5টা মন্দিরকে ঘিরে যে ট্যুরিস্ট সার্কিট করার চিন্তাধারা নেত্রী নিয়েছিলেন, সেই স্বপ্ন, সেই ভাবাদিঘি রেল প্রজেক্ট পার্লামেন্টে প্রথম, এটা আমরা নিশ্চয়ই আনব। কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির নিশীথ প্রামাণিককে প্রার্থী করার পর ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একাংশ। ভোটে অবশ্য জিতেছেন নিশীথ প্রামাণিক। বেকারত্ব মেটাতে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। আমি একজন সহসাথী হিসেবে এবং সহযোদ্ধা হিসেবে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করে যেতে চাই, এবং নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করবার জন্য যা যা করার সেটা আমি করতে চাই। আমি প্রথম থেকেই বলেছিলাম যে কুচবিহারে একটা শান্তির বাতাবরণ তৈরি করা, এবং সেই সঙ্গে সঙ্গে কুচবিহারে যে বিপুল সংখ্যক বেকার ছেলে রয়েছে, যাদের আনএমপ্লয়মেন্টের একটা কুচবিহারে সমস্যা রয়েছে আপনারা জানেন, যাতে অতি দ্রুত এই সমস্যার সমাধান করা যায়, সেই জন্য আমি সচেষ্ট হব। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জিতেছেন তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল। গতবারও এই কেন্দ্র থেকে জেতেন তিনি। এবারও জয়ের ধারা অব্যাহত রেখেছেন সুনীল মণ্ডল। কৃষকদের উন্নয়নই তার অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। হ্যাঁ, এলাকাটাতে আমারটা পুরোটাই এগ্রিকালচার বেস। আমার ওখানে কৃষি এবং কোল্ড স্টোরেজ এবং রাইস মিল, এটা নিয়ে আমার এলাকা চলে। আমাদের ওখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। তাই আমি কৃষির উন্নয়ন, আমি প্রথম সাংসদ হয়ে আমি প্রথমে ভেবেছিলাম যে গরিব মানুষের মধ্যে যে একটা পারিবারিক দ্বন্দ্ব থাকে, সেটা যদি কৃষির উন্নয়ন আমি ঘটাতে পারি, সেটা কিন্তু থাকবে না। আগামী দিনে আমার সবচাইতে বড় জায়গা হচ্ছে সেচের এবং কৃষির উন্নয়ন। আমাদের বিশ্ব ব্যাংকের সহায়তায় আমরা প্রায় 3000 কোটি টাকা পাচ্ছি, এবং সেটা দিয়ে আমরা যদি ড্যামটা তৈরি করতে পারি,
তাহলে সেচের জন্য আমাদের কোনো প্রবলেম হবে না। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটি এবার তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই কেন্দ্রে এবার জিতেছেন বিজেপির জন বার্লা। এইখানে সব থেকে বড়, যেহেতু আমি টি গার্ডেন থাকি, আর সব থেকে বড় আছে এখানে বন্ধ বাগানটা খোলার। মিনিমাম ওয়েজ, জমি পাটা, রাস্তাঘাট, ব্রিজ, আর জলের ব্যবস্থা, যারা বেরোজগার আছে, হ্যাঁ, ইউথিরা ওনাদের রোজগার, ইন্ডাস্ট্রি নাই, ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রি আছে সেটাও বন্ধ হয়ে গেছে। আর সেভেন্থে যেটা কর্মচারী, যে সরকারি কর্মচারী আছে ওদের 7th পে কমিশনের জন্য আমরা লড়াই করব আগামী দিন সেন্ট্রালের কাছে। যা আর নরেন্দ্র মোদী যেটা যোজনাগুলো আছে ওই যোজনা বাড়ি বাড়িতে পৌঁছানো, এইটাই যেটা রাজ্য সরকার যেটা ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না ওইটা আমরা এইখানে ইমপ্লিমেন্ট করাবো। দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা আসনে এবারও জিতেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। গতবারও এই কেন্দ্র থেকে জিতে সংসদে যান প্রতিমা। এবার লক্ষ্য আগামী 5 বছরের কাজ। দেখেছি যে পানীয় জল পাইপলাইনের মাধ্যমে যে আর্সেনিক মুক্ত পানীয় জল, যেটা বিশুদ্ধ পানীয় জল, সেটা সরবরাহের কাজ ইতিমধ্যে কিছুটা কাজ শুরু হয়েছে। বাসন্তীতে কাজ চলছে, কুলতলিতে কাজ চলছে, জয়নগর 2 নম্বর ব্লকে কাজ চলছে। কিন্তু মগরাহাট পূর্ব এবং জয়নগর 1 নম্বর ব্লকে যে পুরনো পাইপলাইন আছে সেটার সংস্কার করে বা নতুন পাইপলাইন পেতে মন্ত্রী মহাশয় মলয় ঘটকের সাথে ইতিমধ্যেই আমার কথা হয়েছে, মানে নির্বাচনের আগে। বারাসাত কেন্দ্রটিও ধরে রেখেছে তৃণমূল। এখানে জিতেছেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। 2009 সাল থেকে সাংসদ। এলাকায় কি কি প্রয়োজন জানেন, সেই মতো কাজ এগিয়ে নিয়ে যেতে চান তিনি। কিছু কাজ তো এখনো বাকি আছে, যেরকম ধরুন নিউ টাউনের রাস্তাগুলো একদম ভাঙা, আবার সল্টলেক নিউ টাউনে পানীয় জলের সরবরাহটা কম ছিল, সেখানে জল সরবরাহটা মাননীয় মুখ্যমন্ত্রী বাড়াচ্ছেন পলতার থেকে ফেরুল বাড়িয়ে। সুতরাং সেখানে ওই জলের ব্যবস্থাটা যাতে সুচারুরূপে সম্পূর্ণ করা যায়, ওদিককার লাইটের ব্যবস্থা, বাস স্ট্যান্ডের ব্যবস্থা, এগুলো একটু কম। আর যে মেট্রোর কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বারাসাত অবধি স্যাংশন করেছিলেন, সেই কাজটা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে। সেই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে বিমানবন্দর থেকে মধ্যমগ্রাম অবধি এনক্রোচমেন্ট সরানো আছে সেইখানে, যাতে করে ইয়েটা আনা যায়, মেট্রোর পরিষেবাটা যাত্রী পরিষেবার জন্য। এইগুলো সম্পূর্ণ করতে হবে। বালুরঘাট লোকসভা কেন্দ্র এবার তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। বিদায়ী সাংসদ অর্পিতা ঘোষকে হারিয়ে এই কেন্দ্র থেকে জিতেছেন বিজেপির সুকান্ত মজুমদার। নতুন সাংসদের মাথায় রয়েছে উন্নয়নের নতুন পরিকল্পনা। আমি প্রথম থেকে বলে এসেছি যেটা, যে আমাদের এই জেলা তথা আমাদের এই সংসদীয় ক্ষেত্র ইটাহারকে ধরে, যদি উত্তর দিনাজপুর জেলার ইটাহারকে ধরে, আমাদের মেন সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের এখানে বেশি কিছু করা যায় না। তার কারণ হচ্ছে আমাদের এখানে কানেক্টিভিটির প্রবলেম। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত না, বিশেষ করে রেলের মাধ্যমে বা সড়ক যোগাযোগের মাধ্যমে অন্যান্য এলাকার সাথে, ভারতবর্ষের অন্যান্য এলাকার সাথে, পশ্চিমবঙ্গের এলাকার সাথে হয়তো যোগাযোগ আছে। আমরা 3 দিকে বাংলাদেশ দিয়ে ঘেরা। যদি আমরা দক্ষিণ দিনাজপুরের কথা বলি, উত্তর দিনাজপুরেরও আশেপাশে বাংলাদেশ আছে। তো এই জেলার সহ, দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুরের ইটাহার, এই সমগ্র অঞ্চলে যদি আমরা যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নতি করতে পারি, তাহলে অনেক সমস্যার সমাধান এমনিই হয়ে যাবে। পুরুলিয়া কেন্দ্রেও জিতেছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো। একগুচ্ছ নতুন পরিকল্পনা নিয়ে ময়দানে নামতে চলেছেন তিনি। দেখুন, এখন আমরা চতুর্মুখী যোজনার প্রস্তুতি নিচ্ছি। তার জন্য আমাদের টিম আছে, টিম ওয়ার্ক চলছে। পুরুলিয়াতে তো এমনিতেই আমি অতীতেও বলেছি, এখানে কোনো কিছুই হয়নি। এখানে যারা প্রতিনিধিত্ব করেছে হয় কলকাতা গিয়ে ফিরে এসছে, না দিল্লি গিয়ে ফিরে এসছে। আর অভিযোগ আমি এখন আর করছি না, এখন আমাদের কাজ করতে হবে। খেলার মাঠে অনেক বড় ম্যাচ জিতেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভাতেও ফের বাজিমাত করলেন তিনি। হাওড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন প্রসূন। কাজের ধারা একই গতিতে এগিয়ে নিয়ে যাওয়াই তার লক্ষ্য। এই যে বার্ন স্ট্যান্ডার্ডকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এটাকে যেভাবে রাখতে হবে। বার্ন স্ট্যান্ডার্ড আমাদের খারাপ হয়ে গেছে, ভাঙা গল্প রাজি না। এখনও লোকেরা রয়েছে, এখনও যারা যারা ভিআরএস নিচ্ছে তারা চলে গেছে, এখনও কিন্তু 30,000 লোক আছে, কাঁদছে ভেবো করে। এইটা আমার গভর্নমেন্টের সাথে লড়াই বলো, আবেদন বলো, ভালোবাসা বলো, আমি যাবো, এটা আমি করবো। বার্ন স্ট্যান্ডার্ড নিয়ে আমার লড়াই, জীবন দেবো, এটা আমার চেষ্টার কোনো ত্রুটি নেই। সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট প্রেসকে বন্ধ করে দেওয়া হবে ভারত সরকার। কিন্তু দরকার পড়তে আসলে লড়াই করবো, প্রতিবাদ করবো, ওয়েলে নামবো। আর একটা যেটা সবচেয়ে দরকার, ব্রিজ অ্যান্ড রোড।
এই কোম্পানিগুলো বন্ধ মানে তো হাওড়ায় 1 লক্ষ লোক চলে গেল। রায়গঞ্জ কেন্দ্রটি এবার সিপিএম এর থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। গতবার এই কেন্দ্র থেকে জিতেছিলেন সিপিএম এর মোহাম্মদ সেলিম, এবার রায়গঞ্জ থেকে জিতেছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। রাস্তা বানানো বা নর্দমা বানানো কেন্দ্র সরকারের অধীনে পড়ে না, ওটা পিডব্লিউডির কাজ। যে রাস্তা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা 1000 ভাঙা থাকলেও করতে পারবো না, কালভার্টও আমি করতে পারবো না। আমি যেগুলো করতে পারবো কেন্দ্র সরকারের অধীন যে কাজগুলো, সেগুলো যোগাযোগ ব্যবস্থা, ট্রেন যোগাযোগ অত্যন্ত মানে পুর, যাকে বলে একটা ট্রেন চলে রাধিকাপুর থেকে, দিনে কোনো ট্রেন নেই। গোটা ইসলামপুরের ওই দিক থেকে এলে কোনো ট্রেন নেই, রায়গঞ্জে এসে আসতে হয়। এই যে জিনিসগুলো যোগাযোগ এবং স্বাস্থ্য পরিষেবা, দীর্ঘদিন এইমসের গল্প শুনিয়ে একটা রাজনীতি চলেছে। মুর্শিদাবাদ কেন্দ্রটিও হারিয়েছে সিপিএম। এই কেন্দ্রে এবার জিতেছেন তৃণমূল প্রার্থী আবু তাহের। ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে তার? মুর্শিদাবাদ লোকসভায় 7টা বিধানসভা কেন্দ্র, একটা নদিয়ায়, বাকিগুলো মুর্শিদাবাদে, নদিয়ার করিমপুর আর বাকিগুলো মুর্শিদাবাদে। তো সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। নরসিংপুরের একটা ব্রিজ দীর্ঘদিন পড়ে আছে, এই ব্রিজটা হলে মুর্শিদাবাদের রেল যোগাযোগ নর্থ বেঙ্গলের সঙ্গে একটা বিরাট সুযোগ এবং সুবিধা হবে। আমি নিশ্চয়ই প্রথম কাজ সেটা আছে। মুর্শিদাবাদে যেখানে আমাদের নবাব প্যালেস বা মুর্শিদাবাদ লোকসভার মূল জায়গা, সেখানে একটা অডিটোরিয়াম নাই, একটা হল নাই, মানুষের একটা মিটিং করার জায়গা নাই, সেটা খুব প্রয়োজন। আমরা সেখানে একটা করার পরিকল্পনা নিয়েছি। জঙ্গলমহলের ঝাড়গ্রাম আসনটি এবার হাতছাড়া হয়েছে তৃণমূলের। এই আসনে জিতেছেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। এলাকার জন্য কি করতে চান তিনি? এই ঝাড়গ্রাম শহরের যাতে একটা মাস্টার প্ল্যান বানিয়ে ঝাড়গ্রাম শহরকে বিশেষ করে দূষণমুক্ত, সঠিক মানে ড্রেনেজ ব্যবস্থা, তারপরে যে রাস্তা যে বিভিন্ন জ্যাম, বিশেষ করে মানে পিক আওয়ারে যে জাম হয়, সেগুলো যাতে সুষ্ঠুভাবে সেগুলো সমাধান করা যায় তার ব্যবস্থা করব। অন্যদিকে জঙ্গিপুর লোকসভা আসনটি আবার হাতছাড়া হয়েছে কংগ্রেসের। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়কে হারিয়ে এই কেন্দ্র থেকে জিতেছেন তৃণমূলের খলিলুর রহমান। বিশেষ করে আমার দেখুন, শিক্ষা স্বাস্থ্য নূর পরিবার যেমন করে থাকে আর কি, শিক্ষা স্বাস্থ্য তো বটেই। জঙ্গিপুর আমাদের লোকসভা শুধু নয়, মহকুমাতে কোনো গার্লস কলেজ নেই আর কি। এখানে একটা গার্লস কলেজ হওয়া দরকার। জঙ্গিপুরে একটা ফায়ার ব্রিগেড খুব মানে অত্যন্ত খুব জরুরি এবং খুব তাড়াতাড়ি হওয়া দরকার। এছাড়া জঙ্গিপুর যে হসপিটাল রয়েছে সুপার স্পেশালিটি, সেটাকে আরও আধুনিকীকরণ করা দরকার। রানাঘাট আসনে এবার প্রয়াত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাসকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু তাকে হারিয়েছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। রানাঘাট লোকসভা কেন্দ্রে 3টি শ্রেণীর মানুষ বাস করে। এক হচ্ছে কৃষিজীবী, তন্তুজীবী, তন্তুবাই আর মৎস্যজীবী। এদের জন্য কেন্দ্রীয় সরকারের যে সকল প্রকল্প, একসঙ্গে যৌথভাবে যে সকল পরিকল্পনা আছে, সেগুলোকে বাস্তবায়নের জন্য চেষ্টা হবে। দার্জিলিং আসনে এবারও জিতেছে বিজেপি। জয়ী প্রার্থী রাজু বিস্তের একাধিক পরিকল্পনা রয়েছে ভবিষ্যতের জন্য। कि आइडेंटिटी का इश्यूज हैं और इससे कोई भाग नहीं सकता, इसीलिए बीजेपी में भी हमने मैनिफेस्टो में क्लियर किया है कि जो गोरखाओं को देखते हुए और इस क्षेत्र को देखते हुए सिलीगुड़ी, डूवर्स और ये जो पहाड़ का इलाका है, कोई ना कोई हम परमानेंट पॉलिटिकल सॉल्यूशन इस बार इस 5 साल में हम जरूर करेंगे। অন্যদিকে শ্রীরামপুর কেন্দ্রটি ধরে রেখেছে তৃণমূল। এবারও এই কেন্দ্রে জিতেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেছেন যে যত টাকা অ্যালটমেন্ট এমপি কোটায় হয়েছে, পুরো টাকাটাই আমার দুবারই খরচ হয়েছে। নেক্সট টাইম সেটাও করবো, আরও ভালোভাবে করবো। যেখানে যেখানে কাজগুলো অসম্পূর্ণ আছে, সে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে। তমলুক আসনেও জয় পেয়েছেন এই কেন্দ্রের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী। তার অগ্রাধিকার রেল প্রকল্প। যেমন ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছুই আছে। নন্দীগ্রামের অসমাপ্ত রেল প্রকল্প, হলদিয়া বন্দরের স্বশাসন, এছাড়াও এলাকার বহু কাজ, যে কাজগুলো রাজ্য সরকারের থেকে পাওয়া উচিত বা করানো উচিত, সেগুলো নিশ্চিতভাবে গুরুত্ব দিয়ে দেখব। আমাদের একটু সময় লাগবে, আগামী কয়েকদিন সময় লাগবে, অ্যাসেসমেন্ট করে নেব, তারপরে আবার পুনরায় মাঠে নামব। মথুরাপুর কেন্দ্র থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী সিএম জাটুয়া। বিদায়ী সাংসদ সিএম জাটুয়া 5 বছরের কাজের তালিকা লম্বা করতে চান। প্রত্যেক জিনিসের আপস অ্যান্ড ডাউনস থাকে,
সেটা কি হলো কেন হলো পার্টি হাইকমান্ড নিশ্চয়ই সেটা ভাববে। 5 বছরে কি করতে চান? সামনে যে 5 বছরে আরও ভালো কাজ করতে চাই। এই 5 বছরে যা করেছি, গেল 5 বছরে যা করেছি, আগামী 5 বছরে তার থেকে আরও অনেক ভালো কাজ করতে চাই, মানুষের সঙ্গে থাকতে চাই। উলুবেড়িয়া লোকসভা আসন থেকে জিতেছেন এই কেন্দ্রের একদা সাংসদ সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ। স্বামীর মৃত্যুর পর উপনির্বাচনে জিতেছিলেন। জিতে আসার পর কাজের ধারা এগিয়ে নিয়ে যেতে চান। উন্নয়নের সব কাজ আমি লক্ষ্য রাখবো। পিএইচির কাজ আছে, সব উন্নয়নের কাজ আছে। ফার্স্ট প্রেফারেন্স কোনটা দেবেন? আমার ফার্স্ট প্রেফারেন্স ইলেকট্রিসিটি হয়ে গেছে। সেকেন্ড প্রেফারেন্স হবে আমার সুলতান সাহেবের আমলে ইলেকট্রিসিটি হয়ে গেছে, এখন পিএইচি। লোকসভা ভোটের ফল পর্যালোচনা করে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একাধিক সদস্যের বিধানসভা এলাকাতেই পিছিয়ে পড়েছে তৃণমূল। দমকল মন্ত্রী সুজিত বসুর বিধানসভা এলাকা বিধাননগরে পিছিয়ে পড়েছে তৃণমূল। প্রথম স্থানে বিজেপি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বিধানসভা কেন্দ্র শ্যামপুকুরেও পিছিয়ে রয়েছে তৃণমূল। এখানেও প্রথম স্থানে বিজেপি। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্র হাবড়াতেও দ্বিতীয় স্থানে তৃণমূল, প্রথম স্থানে বিজেপি। বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র রাসবিহারীতেও তৃণমূল পিছিয়ে পড়েছে, 1 নম্বরে বিজেপি। কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তর বিধানসভা এলাকা সপ্তগ্রামেও পিছিয়ে পড়েছে তৃণমূল, 1 নম্বরে বিজেপি। পর্যটন মন্ত্রী গৌতম দেবের বিধানসভা এলাকা ডাবগ্রাম ফুলবাড়িতেও পিছিয়ে তৃণমূল, প্রথম স্থানে বিজেপি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা এলাকা নাটাবাড়িতেও পিছিয়ে পড়েছে তৃণমূল, 1 নম্বরে বিজেপি। উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাসদার বিধানসভা এলাকা তপনেও পিছিয়ে তৃণমূল, প্রথম স্থানে বিজেপি। কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকা কৃষ্ণনগর দক্ষিণেও পিছিয়ে তৃণমূল, 1 নম্বরে বিজেপি। শ্রমমন্ত্রী মলয় ঘটকের বিধানসভা কেন্দ্র আসানসোলে পিছিয়ে পড়েছে তৃণমূল, প্রথম স্থানে বিজেপি। কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা রামপুরহাটেও পিছিয়ে তৃণমূল, 1 নম্বরে বিজেপি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী রত্না ঘোষের বিধানসভা এলাকা চাকদাতেও পিছিয়ে পড়েছে শাসক দল, এখানেও বিজেপি নাম্বার 1। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রেও পিছিয়ে পড়েছে তৃণমূল, এটি ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লর বিধানসভা কেন্দ্র, এখানেও বিজেপি প্রথম স্থানে। বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের বিধানসভা কেন্দ্র মাথাভাঙা, এখানেও তৃণমূল দ্বিতীয়, প্রথম স্থানে বিজেপি। পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতোর বিধানসভা কেন্দ্র বলরামপুরেও পিছিয়ে তৃণমূল, এখানেও বিজেপি নাম্বার 1। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারম্যান সুকুমার হাসদার বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রামেও তৃণমূল দ্বিতীয় স্থানে, বিজেপি এখানে প্রথম। নদিয়া জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্তর বিধানসভা কেন্দ্র তেহট্টেও পিছিয়ে পড়েছে তৃণমূল, এখানেও বিজেপি নাম্বার 1। এছাড়াও আরও একাধিক মন্ত্রীর বিধানসভা এলাকায় যেমন পিছিয়ে পড়েছে তৃণমূল, তেমনি লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের অন্যতম ভিত্তিভূমি সিঙ্গুরেও তৃণমূল পিছিয়ে পড়েছে, 1 নম্বরে বিজেপি। সিপিএমের উদ্বেগও বেড়েছে এই ফলে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যাদবপুর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে পড়েছে সিপিএম, এখানে 1 নম্বরে বিজেপি। এখানকার বিধায়ক সুজন চক্রবর্তী। রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নানের বিধানসভা কেন্দ্র চাঁপদানিতে পিছিয়ে পড়েছে কংগ্রেস, এখানে 1 নম্বরে বিজেপি। আর তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত জলপাইগুড়িতেও এবার পদ্ম ফুটেছে। জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত রায় অগ্রাধিকারের ভিত্তিতে কাজের তালিকা সাজাচ্ছেন। প্রায়োরিটাইজ করে যেটা মোস্ট প্রায়োরিটি যেটা হওয়া উচিত, প্রথম যেটা দরকার সেটাকেই প্রথমে ধরবো। তার মধ্যে একটা হেলথ একটা ইস্যু। কৃষিক্ষেত্রে নাম্বার অফ কোল্ড স্টোরেজ যেগুলো আছে, হিমঘর যেগুলো বলা হয়, সেগুলো যদি বাড়ানো যায় তাহলে আমার মনে হয় এই সমস্যা অনেকটা সমাধান হবে। রুরাল এরিয়া আর চা বাগান এলাকাগুলোতে ম্যালনিউট্রিশন একটা সমস্যা, যেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করলে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি কিন্তু সম্ভব। এবার শপথের পালা, তারপরই নিজের নিজের এলাকায় কাজে ঝাঁপিয়ে পড়বেন সাংসদরা। মানুষের প্রত্যাশা তারা কতটা পূরণ করতে পারেন সেটাই দেখার। এবিপি আনন্দ। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়াস লার্জেস্ট হোটেল স্কুল চেইন, রশ্মি সিমেন্ট, গড়ে তুলুন বিশ্বাস। রলিক আইসক্রিম, ছোট ছোট খুশিতেও হয় বড় সেলিব্রেশন। সলিস লঞ্চ অফার 12 লাখ থেকে স্রাচি রেনেসা টাউনশিপে। সহযোগী নিবেদক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। গঙ্গোত্রী কচ্চিখানে সর্ষের তেল এবং শুদ্ধ মশালা। অশোকা ফুটওয়্যার, পড়লেই জানবেন স্পাইস আপ, রিচার্জ উইথ মশালা ম্যাজিক। গ্লোকাস, অলওয়েজ ইন ফোকাস। পেস, নাম্বার 1 মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোচিং ইনস্টিটিউট ইন কলকাতা। আদি মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।